সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যদিও তোমাদের কেমিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আশিক একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি ক্লাসটা আমাকে নিতে হচ্ছে। আবার আমিও মাঝখানে একটু ব্যস্ত হয়ে গেলাম, যার কারণে তোমাদের 8টার ক্লাসটা 9টায় ক্লাস নিতে হচ্ছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আলটিমেটলি আমরা গতদিন কোষ ঝিলিটা খুব ভালো করে পড়েছি এবং তোমরা অনেকেই কোষ ঝিলিটার নোট খাতা আমাকে দেখিয়েছো, যার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো তোমরা শুধু যতটুকু পড়িয়েছি ততটুকু পড়তেছো না, তার বেশিও পড়তেছো, বা আগে তোমাদের পড়াটা কেমন আছে সেটা দেখার জন্য আমি 2টা কুইজ রেখেছি। তো আমি এখন দেখব যে কারা এই 2টা কুইজের অ্যান্সার করতে পারে। তোমরা সবাই একটু দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করতে পারো কিনা। তোমরা যদি না করো তাহলে আমি সেখানে তোমাদের কোনো বকাঝকা করবো না, বাট তোমরা একটু দেখো যে তোমরা এটা পারো কিনা। নাজিয়া নাফিয়া তোমার সব কোশ্চেনের অ্যান্সার হয় নাই, তোমার একটা হয়েছে। অর্পিতা মল্লিক, প্রীতম বিশ্বাস, নমস্কার। না হয় নাই। ঈশিতা জামানেরও প্রথমটা হয়েছে, পরেরটা হয় নাই। অনিন্দ মণ্ডল প্রথমটা হয়েছে, পরেরটা হয় নাই। স্মৃতি সাহা প্রথমটাও হয় নাই, পরেরটা হয়েছে। প্রোটোপ্লাজম না। দীপচয়ন হয় নাই। রিদিতা বিশ্বাস তোমারও হয় নাই। নাজিয়া নাফিয়া, হ্যাঁ এবার তোমার হয়েছে নাজিয়া নাফিয়া। তারপর অ্যান্সার আমি দেখি, আর সবাই একটু দিতে থাকো কার অ্যান্সার নিব। যাদের অ্যান্সার করা হয়ে গেছে তোমরা ক্লাসের লিঙ্কটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যাদের এই যে আজকে গলজি বস্তু, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোমে প্রবলেম আছে তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, প্রীতম বিশ্বাসের অ্যান্সার ঠিক আছে। সাইমা আক্তারেরও ঠিক আছে। সাইমা আক্তার ঠিক আছে। তোমাদের যে সকল বন্ধুদের এই টপিকে প্রবলেম আছে, অর্থাৎ গলজি বস্তু, লাইসোজোম আর মাইটোকন্ড্রিয়া, তাদেরকে সবাইকে মেনশন করো। আর তোমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার এই ক্লাসের লিঙ্কটা তাদের কাছে দাও, তার জন্য এই কোশ্চেনে এই টপিকে তাদের জন্য আর কোনো প্রবলেম না থাকে। ওকে, মোটামুটি তোমরা যারা সবাই অ্যান্সার করেছো তাদেরকে ধন্যবাদ। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আজকে আমরা পড়ব হচ্ছে গলজি বস্তু। এই গলজি বস্তু থেকে 2টা কোশ্চেন খুব আসে, মাঝে মাঝে তোমরা এই কোশ্চেন 2টা একটু লিখে নাও সবাই।
যারা এইচএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ তোমরা এখানে 22 ব্যাচ এবং 23 ব্যাচ, তোমাদের জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই দুইটা কোশ্চেন সবাই একটু লিখে নাও। এই দুইটা কোশ্চেন তোমাদের এইচডব্লিউ থাকবে, আমি আবারও বলতেছি এই দুইটা কোশ্চেন তোমাদের এইচডব্লিউ থাকবে এবং এটা তোমরা আমাকে ভালো করে লিখে আমাকে দেখাবা। প্রথম যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে গলজি বস্তুকে গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন? এটা একটা কোশ্চেন। আর পরে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে গলজি বস্তুকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? ঠিক আছে, এই দুইটা কোশ্চেন এটা কিন্তু পরীক্ষার হলে খুবই আসে। হ্যাঁ, সুদবী বিশ্বাস, তোমার অ্যান্সার ঠিক আছে। ঐশী মণ্ডল মেনশন করার জন্য ধন্যবাদ। আপন দত্ত, ধ্রুব, তোমার প্রথমটা ঠিক আছে, পরেরটা অ্যান্সার করো। জ্যোতিপ্রকাশ ঠিক আছে। মাকসুদ, তুমি আমাকে একটু মেসেজ দিবা, ঠিক আছে? তোমার সাথে কথা আছে, আমার মনে থাকে না। এখন আসো এইখানে, এটা হচ্ছে খ নাম্বারের জন্য আসে, খ, ঠিক আছে? ক নাম্বারে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে যে এই যে দুইটা জিনিস, অর্থাৎ কোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কি? এটা কিন্তু ক নাম্বার কোশ্চেনে আসবে। তাহলে দেখো, মোটামুটি এখন আসলে যে কোশ্চেনগুলো হয় এইচএসসি পরীক্ষায়, এই কোশ্চেনে কিন্তু আলটিমেটলি তোমার আসে না যে গলজি বস্তুর গঠন লিখো। তো এইখানে যে কোশ্চেনটা আসে একটু টেকনিক্যাল কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি যে কোষের ট্রাফিক পুলিশ বা কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কি, অথবা খ নম্বরে আসবে যে গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন, বা গলজি বস্তুকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন। এখন এটা তোমাকে যদি জানতে হয় তাহলে আলটিমেটলি তোমাকে একটা গলজি বস্তুর গঠন তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো তোমরা যারা মেনশন করছো তাদের অবশ্যই ধন্যবাদ। আর যদি ক্লাসটা তোমার যদি আসলেই ভালো লাগে থাকে এবং তোমার যদি উপকার হয়, তাহলে আমাদের এই যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করবা, তাহলে আমাদের একটু রিচটা বাড়ে, এটাই আমাদের প্রাপ্তি তোমাদের কাছ থেকে। তো যাই হোক, চলো শুরু করা যাক। তাহলে এখন আসো গলজি বস্তু। গলজি বস্তু এটা আমরা এখন গলজি বস্তু আমরা এখন এটা আঁকাবো, ঠিক আছে? খেয়াল করে সবাই মনে করে এটা হচ্ছে কোষ, এই পুরোটা হচ্ছে কোষ। এখন এই গলজি বস্তুটা থাকবে হচ্ছে নিউক্লিয়াসের আশেপাশে, ক্লিয়ার? তাহলে আমরা মোটো করে নিউক্লিয়াসটা আমরা আঁকানোর সুবিধার্থে, আমি কি বললাম, আঁকানোর সুবিধার্থে আমরা একটু উপরে আঁকালাম, হ্যাঁ? তাহলে আমার বোঝানোর সময় একটু সুবিধা হবে। মনে করে এটা হচ্ছে সেই নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? এখন আর এটা হচ্ছে কি কোষ? এটা হচ্ছে আমরা প্রকৃত কোষ আঁকতেছি, ঠিক আছে? এটা কি কোষ?
প্রকৃত কোষ। আমরা একই সাথে কিন্তু এর সংজ্ঞাটাও পড়ে ফেলবো, আমরা একই সাথে পড়ে ফেলবো যে গলজি বস্তু আসলে কাকে বলে। ঠিক আছে, তাহলে গলজি বস্তুটা থাকে কোথায়? গলজি বস্তুটা থাকে হচ্ছে প্রকৃত কোষে থাকে, এবং এটা হচ্ছে নিউক্লিয়াসের আশেপাশে থাকে। ঠিক আছে, এবং গলজি বস্তুর যদি একটা মাত্র কাজ বলা হয় যে গলজি বস্তুর কাজ কি, তাহলে এটা আমরা বলবো হচ্ছে ক্ষরণ কাজে সহায়তা। ঠিক আছে, বা নিয়োজিত থাকে, এটা নিয়োজিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্ষরণ কাজে নিয়োজিত থাকবে। আচ্ছা, এখন আসো এটা আসলে দেখতে কেমন, একটু ভালো করে খেয়াল করো সবাই। এটা দেখতে থাকবে হচ্ছে এরকম, তোমার কিছু অংশ থাকবে এরকম, ফাফা এরকম নলের মতো কিছু অংশ থাকবে। তাহলে এই যে অংশগুলো রয়েছে, এই যে চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলবো হচ্ছে সিস্টার্নি। তাহলে এগুলোকে আমরা কি বলবো? সিস্টার্নি। ওকে, এইবার আসো, এর একটা জায়গায় এরকম ছোট ছোট কিছু এরকম থলির মতো অংশ থাকে। এই ছোট ছোট থলির অংশগুলোকে আমরা বলবো হচ্ছে, আমি একটু অন্য কালার দিলে তাহলে তোমরা বুঝতে পারবা, ছোট ছোট এরকম সাপোজ তাহলে এটাকে আমরা বলবো, এই যে ছোট ছোট থলিগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। ছোট ছোট এই থলিগুলোকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। আর মনে করো একপাশে এরকম বড় বড় এরকম কিছু গহ্বর রয়েছে। ঠিক আছে, এখানে তুমি যে কটা ইচ্ছা দিতে পারো। তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুওল। ক্লিয়ার? তাহলে দেখো সংজ্ঞাটা কিভাবে আসবে, দেখো যে প্রকৃত কোষের নিউক্লিয়াসের কাছাকাছি ক্ষরণ কাজে নিয়োজিত, এই যে আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে একক পর্দা দ্বারা গঠিত থাকে কোষের ভিতরে যত অঙ্গাণুগুলো আছে সকলগুলো কি দ্বারা গঠিত বলো তো? একক পর্দা বা ইউনিট মেমব্রেন। তাহলে একক পর্দা দ্বারা গঠিত চ্যাপ্টা থলি এবং তোমার গোল গোল কিছু গহ্বর নিয়ে গঠিত যে অঙ্গাণু, সেই অঙ্গাণুটাকে আমরা কি বলবো? গলজি বস্তু। যদি বলি গলগি বস্তু কাকে বলে, তাহলে গলগি বস্তু কাকে বলে একটু খেয়াল করো সবাই। তাহলে গলগি বস্তু হচ্ছে প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষের নিউক্লিয়াসের কাছাকাছি ক্ষরণ কাজে নিয়োজিত একক পর্দা দ্বারা গঠিত চ্যাপ্টা থলির ন্যায় এবং গোলাকার বস্তু দ্বারা গঠিত বা গহ্বর দ্বারা গঠিত যে অঙ্গাণু, সেই অঙ্গাণুকে আমরা কি বলবো বলো? সেই অঙ্গাণুকে আমরা বলবো হচ্ছে গলজি বস্তু। মনে থাকবে? আশা করি সংজ্ঞা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নাই। এখন আসো, গলজি বস্তুর কয়টি অংশ রয়েছে? গলজি বস্তুর 3টি অংশ রয়েছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিস্টার্নি। ছোট ছোটগুলোকে ছোট গহ্বর যেগুলো রয়েছে, এই যে ছোট গহ্বরগুলোকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। আর বড় যে গহ্বরগুলো আছে, বড় গহ্বরগুলোকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুওল। মনে থাকবে? তাহলে গলজি বস্তুর কয়টি অংশ রয়েছে? গলজি বস্তুর 3টি অংশ রয়েছে। ওকে, এখন একটু খেয়াল করো সবাই, এই যে লম্বা লম্বা সিস্টার্নিগুলো রয়েছে, এই প্রত্যেকটা সিস্টার্নি পরস্পরের সাথে একটা লম্বা সুতা দ্বারা পরস্পরের সাথে এরকম নল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, আমরা একটু ছবিটা একটু অন্যভাবে আঁকাই, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। এই যে, তাহলে দেখো, তাহলে এইটা কিন্তু একটু মুছে ফেললাম আমি। তাহলে দেখো
এই যে সিস্টার্নিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে যে নল দিয়ে, সেই নলগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টারসিস্টার্নাল বস্তু। তাহলে দেখো সিস্টার্নিগুলো পরস্পরের সাথে কি দ্বারা যুক্ত থাকে? ইন্টারসিস্টার্নাল বস্তু দ্বারা যুক্ত থাকে। ক্লিয়ার? এখন আসো এই যে পুরো অংশটাকে, এই যে দেখো ভেসিকল, সিস্টার্নি, ইন্টারসিস্টার্নাল বস্তু, তারপর আছে কি বলো তো, এই যে ভ্যাকুওল, এই সকলকে একত্রে আমরা বলবো হচ্ছে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। আমরা এখানে লিখি, এটাকে আমরা বলবো হচ্ছে কি বলো তো, ট্রান্স গোলজি নেটওয়ার্ক। তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রান্স গোলগি নেটওয়ার্ক। মনে থাকবে? তাহলে এটা খেয়াল করে সবাই। আচ্ছা ঠিক আছে, আমি নিচে লিখব, সমস্যা নাই। বেদান্ত নমস্কার। ওকে, তাহলে এটা খেয়াল করে সবাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে একটি গলজি বস্তুর কয়টি অংশ রয়েছে? 3টি অংশ রয়েছে। এই যে চ্যাপ্টা যে অংশগুলো রয়েছে, চ্যাপ্টা এই অংশগুলোকে বা থলিগুলোকে আমরা কি বলবো? সিস্টার্নি। উপরে যে ছোট ছোট যে গহ্বরগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো ভেসিকল। নিচে যে বড় বড় গহ্বরগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলবো? ভ্যাকুওল। প্রত্যেকটা সিস্টার্নি পরস্পরের সাথে একটা নল দ্বারা যুক্ত রয়েছে, সেই নলটাকে আমরা কি বলবো? ইন্টারসিস্টার্নাল বস্তু। এখন এই যে ভেসিকল, এই যে সিস্টার্নি, ইন্টারসিস্টার্নাল বস্তু এবং এই যে ভ্যাকুওল, এই টোটাল অংশগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। কিভাবে এই নেটওয়ার্কটা তৈরি হয় এবং মেনটেন হয় সেটা আমরা আরেকটু পরেই জানবো। জাস্ট আপাতত একটু জেনে রাখো, এদেরকে সকলকে একত্রে আমরা কি বলবো? ট্রান্স গোলগি নেটওয়ার্ক। ক্লিয়ার? ওকে, এইবার আসো একটু খেয়াল করে সবাই। এখন যে সকল অংশ, ভালো করে খেয়াল করে সবাই, যে সকল অংশ মনে করো যে নিউক্লিয়াসের কাছাকাছি রয়েছে তাদেরকে আমরা বলবো হচ্ছে সিস ফেজ। আর যেগুলো হচ্ছে কোষঝিল্লির কাছাকাছি রয়েছে, এই যে কোষঝিল্লি, তাহলে দেখো এটা হচ্ছে কোষঝিল্লি, কোষঝিল্লির কাছাকাছি রয়েছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফেজ। তাদেরকে আমরা কি বলবো? ট্রান্সফেজ। তাহলে দেখো যে সকল অংশ নিউক্লিয়াসের কাছাকাছি রয়েছে, ভালো করে খেয়াল করে সবাই, যে সকল অংশ নিউক্লিয়াসের কাছাকাছি রয়েছে, এই যে নিউক্লিয়াসের কাছাকাছি রয়েছে তাদেরকে আমরা বলবো সিস ফেজ। আর যেগুলো হচ্ছে কোষঝিল্লির কাছাকাছি রয়েছে তাদেরকে আমরা কি বলবো? ট্রান্সফেজ। ক্লিয়ার? এখন দেখো যে সিস্টার্নিটা জাস্ট নিউক্লিয়াসের পাশে রয়েছে, ভালো করে খেয়াল করো, যে সিস্টার্নিটা জাস্ট নিউক্লিয়াসের পাশে রয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে সিস সিস্টার্নি। তাদেরকে আমরা কি বলবো? সিস সিস্টার্নি। আর যে সিস্টার্নিটা কোষঝিল্লির কাছাকাছি রয়েছে তাদেরকে আমরা কি বলবো, বা তাকে আমরা কি বলবো? ট্রান্সসিস্টার্নি। ক্লিয়ার? আর যে সিস্টার্নিটা মাঝের দিকে রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো হতে পারে, আমি এখানে 4টে এঁকেছি, এখানে হতে পারে 6টা, এখানে হতে পারে 8টা, তো যাই হোক, এই যে মাঝামাঝি রয়েছে এদেরকে আমরা বলবো হচ্ছে মিডিয়াল মানে মাঝখানের সিস্টার্নি। তাহলে সিস্টার্নিটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতেছি বলো তো? 3টা ভাগে ভাগ করতেছি। কয়টা ভাগে ভাগ করতেছি? 3টা। কি কি? সেটা হচ্ছে নিউক্লিয়াসের ঠিক কাছে যে সিস্টার্নিটা রয়েছে সেই সিস্টার্নিটার নাম কি? সিস সিস্টার্নি। কোষঝিল্লির কাছে যে সিস্টার্নিটা রয়েছে সেই সিস্টার্নিটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সসিস্টার্নি। সিস সিস্টার্নি আর ট্রান্সসিস্টার্নির মাঝখানে যে সিস্টার্নিগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলবো? মিডিয়াল সিস্টার্নি। ইজ ইট ক্লিয়ার?
সিস্টার্নি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। আর যদি তোমরা বুঝে থাকো এই পর্যন্ত তাহলে তোমরা লেখো সবাই যে ওকে। দেখা যায় না তো কিছু। ওকে, বুঝছো? এখন কোশ্চেনটা হচ্ছে, তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম, তাহলে এটাকে আমরা কি বলতেছি, সিস্টার্নি নিয়ে আমরা মোটামুটি পড়লাম। এখন আসো যে ট্রাফিক পুলিশ বলা হয় কেন। তাহলে আমি আরেকবার একটু প্রথম থেকে একটু তোমার মানে পড়ে বলতেছি, তোমরা একটু দেখো যে কি হচ্ছে ব্যাপারটা। যে প্রকৃত কোষের নিউক্লিয়াসের কাছাকাছি, ভালো করে খেয়াল করো, প্রকৃত কোষের নিউক্লিয়াসের কাছাকাছি ক্ষরণ কাজে নিয়োজিত একক পর্দা বিশিষ্ট চাপটা থলির ন্যায় ও গহ্বরের মতো অংশ নিয়ে যে অঙ্গাণু গঠিত, সেই অঙ্গাণুটাকে আমরা কি বলবো, গলজি বস্তু। গলজি বস্তুর কয়টি অংশ রয়েছে? 3টি অংশ রয়েছে। সেটা হচ্ছে কি, চ্যাপ্টা থলির মতো এগুলোকে আমরা বলতেছি সিস্টার্নি। ছোট ছোট গহ্বরগুলোকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। বড় গহ্বরটাকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুওল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কি বলতেছি যে পাশাপাশি সিস্টার্নিগুলো পরস্পরের সাথে যে নালী দ্বারা যুক্ত থাকে সেই নালীগুলোকে আমরা কি বলবো, ইন্টার সিস্টার্নাল বস্তু, তাই তো? তারপরে একটু খেয়াল করো, তারপরে কি বলেছি, নিউক্লিয়াসের কাছাকাছি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আমরা বলবো সিসফেস, আর হচ্ছে কোষঝিল্লির কাছাকাছি যে অংশগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো ট্রান্সফেস। তারপরে আমরা আবার কি বলতেছি, তারপরে আমরা বলছি যে এই যে নিউক্লিয়াসের কাছে যে তোমার সিস্টার্নিটা রয়েছে সেই সিস্টার্নিটাকে আমরা বলবো সিস সিস্টার্নি। কোষঝিল্লির কাছে যে সিস্টার্নিটা রয়েছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্রান্স সিস্টার্নি। আর মাঝের সিস্টার্নিগুলোকে আমরা বলবো হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। ক্লিয়ার? এখন তারপর আমি তোমাদের একটা কথা বলেছি, এই সব কিছু একটা নেটওয়ার্ক গঠন করে। সেই নেটওয়ার্কটার নাম কি? ট্রান্স গলজি নেটওয়ার্ক। সেটা কি নিয়ে গঠিত? ভেসিকল, সিস্টার্নি, ইন্টারসিস্টার্নাল বস্তু এবং ভ্যাকুওল, এই সব কিছু মিলে যে মানে নেটওয়ার্কটা গঠন করে সেই নেটওয়ার্কটাকে আমরা কি বলবো, ট্রান্স গলজি নেটওয়ার্ক। কার কোনো কোশ্চেন? ওকে, এবার আসো ট্রাফিক পুলিশ বলা হয় কেন, এটা একটা কোশ্চেন যে ট্রাফিক পুলিশ বলা হয় কেন। এখন এই যে ট্রাফিক পুলিশ বলা হয়, ট্রাফিক পুলিশের কাজটা কি? ট্রাফিক পুলিশের কাজ, আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে মনে করে যে একটু টাকা পয়সা খাওয়া, না। ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে যে কোনো বস্তুকে এক জায়গায়, মানে কোনো মানুষটাকে মনে করে দেখবা যে বিদেশে এরকম দেখবা যে বুড়া বুড়ি যদি থেমে যায় তাহলে রাস্তা পার করে দেওয়া, অর্থাৎ এইখান থেকে কোনো কিছু ওই পাশে নিয়ে যাওয়া, ঠিক আছে? বা একদিকের গাড়ি অন্যদিকে তোমার মানে থামায় অন্যদিকের গাড়ি যাতে চলাচল করতে পারে, এটা তো ট্রাফিক পুলিশের কাজ। ঠিক, একটু খেয়াল করো, যদি নিউক্লিয়াস থাকে কোথায়? কোষের মাঝখানে, অর্থাৎ কোষের মাঝখানে যদি কোনো বস্তু থেকে থাকে, মনে করো এই যে সেই বস্তু এ, কোষের মাঝখানে এই এ বস্তুটা রয়েছে, এইটা কোষঝিল্লির এখানে আসবে, তাহলে এটা কি সরাসরি চলে আসতে পারে? না, এটা সরাসরি চলে আসতে পারে না, ওর তোর হাত নাই যেরকম এরকম করে করে চলে আসবে। তাহলে এটা আসবে কিসের সাহায্যে? এটা আসবে হচ্ছে গলজি বস্তুর সাহায্যে। কিভাবে? একটু খেয়াল করো সবাই, এই যে এ বস্তুটা, এই এ বস্তুটা যদি ছোট হয়, ভালো করে খেয়াল করো, এ বস্তুটা যদি ছোট হয় তাহলে সে যুক্ত হবে মানে কার ভিতরে প্রবেশ করবে? তাহলে সে প্রবেশ করবে হচ্ছে ভেসিকলের ভিতরে। আর যদি বড় হয় তাহলে সে যুক্ত হবে, এখানে মনে করো আমি একটু বড় করে তোমার ভ্যাকুওল লিখে দিলাম,
অর্থাৎ যেমন বস্তু তেমন তার প্যাকেট। ঠিক আছে, ছোট বস্তুর জন্য ছোট প্যাকেট, বড় বস্তুর জন্য বড় প্যাকেট। তাহলে কোনো বস্তু যদি কোষের মাঝখান থেকে যদি কিনারায় যদি যেতে চায় তাহলে সে প্রথমে কোথায় প্রবেশ করবে? তাহলে সাপোজ সে প্রবেশ করবে হচ্ছে কোথায়? ভেসিকলে। ক্লিয়ার? ছোট একটা বস্তু, তাহলে সে কোথায় প্রবেশ করবে? ভেসিকলে প্রবেশ করবে। এরপর এই ভেসিকলটা প্রথমে প্রবেশ করবে কোথায়? সিস সিস্টানিতে। এইবার সিস সিস্টানিটা ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে মিডিয়াল সিস্টানিতে প্রবেশ করবে। মিডিয়াল সিস্টানি এরকম ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে আস্তে 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 কোথায় প্রবেশ করবে? আস্তে আস্তে প্রবেশ করবে হচ্ছে সিস সিস্টার্নি দিয়ে। তারপর সেটা হচ্ছে কি ট্রান্সসিস্টার্নি দিয়ে সে কি করলো? বাইরে বের হয়ে গেল। তাহলে এই যে মনে করে সে বাইরে বের হয়ে গেল। তারপরে সে যখন বাইরে বের হয়ে আসবে তারপরে এখান থেকে বের হয়ে সে কোষঝিল্লির কাছাকাছি চলে আসলো। তাহলে ছিল কোথায়? কোষের ঠিক মাঝখানে। চলে আসলো কোথায়? কোষঝিল্লির কাছাকাছি। তাহলে এই যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে সাহায্য করেছে কে? এই সেই এ। তাহলে এই এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে সাহায্য করেছে কে? এই যে গলজি বস্তু। সেই জন্য গলজি বস্তুকে কি বলা হচ্ছে? কোষের ট্রাফিক পুলিশ। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোমাকে দুইটা প্যারায় অ্যান্সার করতে হবে। এক, তোমাকে আগে কোষের একটা কোষ গলজি বস্তুর একটা গঠন তোমাকে সুন্দর করে লিখতে হবে। তারপর এটাকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয় সেজন্য তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে। এটা সচরাচর 3 মার্কের কোশ্চেনে এসে থাকে, তবে যদি স্যাররা 2 মার্কের কোশ্চেন দেয় তোমাকে তাহলে সেভাবে কনসাইজ করে লিখতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি আরেকবার একটু বলি, একটু খেয়াল করে সবাই। তাহলে কি হচ্ছে যে যদি কোনো বস্তু কোষের মাঝখান থেকে যদি কোষঝিল্লির দিকে যেতে চায় তাহলে সে কোথায় প্রবেশ করবে? বস্তুর আকারের উপর নির্ভর করে সে হয় ভেসিকলের ভিতরে ঢুকে যাবে অথবা সে কার ভিতরে ঢুকে যাবে? ভ্যাকুয়ালের ভিতরে প্রবেশ করবে। ক্লিয়ার? তারপরে এই ভেসিকল দিয়ে সে কোথায় প্রবেশ করবে? তারপর সে ভেসিকলটা প্রবেশ করবে হচ্ছে সিস সিস্টার্নিতে। সিস সিস্টার্নি দিয়ে তারপর আস্তে আস্তে সে ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে মিডিয়াল সিস্টার্নিতে প্রবেশ করবে। মিডিয়াল সিস্টার্নি দিয়ে আস্তে 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 ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে ট্রান্সসিস্টার্নিতে প্রবেশ করবে। তারপর ট্রান্সসিস্টার্নি থেকে বের হয়ে কোথায় প্রবেশ করবে? কোষঝিল্লির কাছাকাছিতে চলে যাবে। কোষঝিল্লির কাছাকাছি এসে তখন এই ভেসিকল দিয়ে সে বের হয়ে কোষঝিল্লির কাছাকাছি চলে যাবে। তাহলে ছিল কোথায়? কোষের মাঝখানে। চলে আসলে কোথায়? কোষের একদম তোমার কিনারায়। আর এটাতে সাহায্য করছে কে? গলজি বস্তু। সেই জন্য গলজি বস্তুকে কি বলা হচ্ছে? কোষের ট্রাফিক পুলিশ। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমাদের কোশ্চেন এখানে লিখতে পারো, অথবা যদি তোমরা বুঝতে পারো তাহলে সবাই একটু লেখো যে না স্যার আমরা বুঝতে পারছি। তাহলে মুছে ফেললাম। এরপর ঠিক আছে, ওকে, এরপরে আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? এখন একটু খেয়াল করো ফ্যাক্টরিতে আসলে কি হয়। ফ্যাক্টরিতে হচ্ছে, একটু খেয়াল করো সবাই, ফ্যাক্টরিতে হচ্ছে মনে করো আমের জুস। তাহলে ফ্যাক্টরির ভিতরে তুমি আম দিয়ে দিবা এক সাইড দিয়ে, আরেক সাইড দিয়ে বিভিন্ন প্রসেস আছে, প্রসেস দিয়ে আরেক সাইড দিয়ে তোমার কি বেরোচ্ছে বলো তো? ম্যাঙ্গো জুস। বোতল থেকে জাস্ট এরকম ম্যাঙ্গো জুস বের হয়ে যাচ্ছে। তাহলে দিবা একটা জিনিস, হয়ে যাবে কি আরেকটা জিনিস, এবং তার কিছু উচ্ছিষ্ট অংশ থাকবে, তাই তো? তাহলে গলজি বস্তুকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে সেহেতু নিশ্চয়ই এখানে কোনো না কোনো জিনিস কোনো না কোনোভাবে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। এখন এই কার্বোহাইড্রেটটা কি করে তৈরি হয় তার আগে আমাকে জানতে হবে কার্বোহাইড্রেটটা কি জিনিস।
তো যেহেতু আমাদের 3 নম্বর চ্যাপ্টারটা নাই, অর্থাৎ কোষ রসায়ন নাই, তার ভিতরে আমরা মোটামুটি একটা জিনিস আমরা ধারণা করে রাখবো। তো তোমরা সবাই গ্লুকোজের নাম শুনেছো, তাই না? গ্লুকোজের নাম শুনেছ না? গ্লুকোজ, এই গ্লুকোজটা হচ্ছে একটা মনোস্যাকারাইড। গ্লুকোজটা হচ্ছে কি? মনোস্যাকারাইড, অর্থাৎ এইটাকে ভাঙলে আর কোনো মানে সুগার রিলেটেড কোনো কিছু পাওয়া যাবে না। গ্লুকোজকে যদি তুমি ভাঙো তাহলে আর কোনো কিছু সুগার রিলেটেড পাওয়া যাবে না, যাবে বাট ওইরকম হবে না, মানে আর কোনো হাইড্রোলাইসিস করে এটাকে অন্য কোনো অংশে ভাগ করা যাবে না। ঠিক আছে, গ্লুকোজ এটা হচ্ছে হেক্সোস, যদি এটাকে ভাগ করে তোমার একটা হচ্ছে 2টা হচ্ছে পাওয়া যাবে, ট্রায়োস পাওয়া যাবে। তো যাই হোক, তাহলে এটা এক ধরনের মনোস্যাকারাইড। তাহলে ধরো এটা হচ্ছে এক ধরনের মনোস্যাকারাইড একটা। এখন এই মনোস্যাকারাইড যদি 2টা থাকে, মনোস্যাকারাইড যদি 2টা থাকে, তখন আমরা এটাকে কি বলবো বলো তো? ডাইস্যাকারাইড। ক্লিয়ার? যদি মনোস্যাকারাইড এখানে যদি কয়টা? 2টি। মনোস্যাকারাইড যদি এরকম 3টা থেকে 10টা যদি হয়, এরকম 3টা থেকে এরকম 10টা যদি হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড। ক্লিয়ার? তখন আমরা তাকে কি বলবো? অলিগোস্যাকারাইড। আর এইটা যদি 10-এর বেশি হয়, এরকম যদি অনেকগুলো, ঠিক আছে, 10-এর যদি বেশি হয়, এন লিখলাম, মানে 10-এর বেশি যদি হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডকেই আমরা মোটামুটি কি বুঝি? কার্বোহাইড্রেট বুঝি। তাহলে এটাকে আমরা কি বুঝি? কার্বোহাইড্রেট বুঝি। মনে থাকবে? তাহলে এটাকে আমরা কি বুঝি? কার্বোহাইড্রেট। তাহলে এটা খেয়াল করে সবাই। তাহলে দেখো, এটা হচ্ছে মনোস্যাকারাইড, আমরা এক এক রকম দিয়ে রাখবো। মনে করে এটা হচ্ছে মনোস্যাকারাইড, এই 2টা মিলে তৈরি করেছে হচ্ছে, মনে করো এটা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে মনোস্যাকারাইড, 2টা মিলে তৈরি হলো ডাইস্যাকারাইড বড়। অলিগোস্যাকারাইডটা মনে করো আরো বড়, এই যে এটা হচ্ছে অলিগোস্যাকারাইড, এই 3টা মিলে এরকম হয়েছে অলিগোস্যাকারাইড। আর অসংখ্য এরকম মনোস্যাকারাইড মিলে কি তৈরি হয়েছে? পলিস্যাকারাইড। ঠিক, আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। ক্লিয়ার? তাহলে যদি একটা থাকে তাহলে মনোস্যাকারাইড, যদি 2টা থাকে ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড 2টা থাকলে ডাইস্যাকারাইড, 3টা থেকে 10টা থাকলে অলিগোস্যাকারাইড, আর এরকম অসংখ্য থাকলে আমরা তাকে কি বলবো? পলিস্যাকারাইড। আর এই পলিস্যাকারাইডটাকে আমরা কি বলতেছি? কার্বোহাইড্রেট। ক্লিয়ার? তাহলে দেখো আরেকবার বলতেছি, মনোস্যাকারাইড যদি 2টা থাকে তাহলে আমরা তাকে কি বলতেছি? ডাইস্যাকারাইড। যদি মনোস্যাকারাইড 3 থেকে 10টা যদি থাকে তখন আমরা তাকে কি বলবো? অলিগোস্যাকারাইড। যদি 10-এর বেশি যদি থাকে, 10-এর যদি বেশি থাকে তখন আমরা তাকে কি বলবো? পলিস্যাকারাইড। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? ওকে, এখন আসো, মুছে ফেললাম। এখন এটা খেয়াল করো সবাই, মনে করো এটা হচ্ছে সেই গলজি বস্তু, ধরো জাস্ট ধরো যে এটা হচ্ছে সেই গলজি বস্তু। এই গলজি বস্তু কি করতেছে? বাইরে থেকে গ্লাইকোপ্রোটিন গ্রহণ করতেছে। গ্লাইকোপ্রোটিন মনে থাকবে? তাহলে কি গ্রহণ করতেছে? গ্লাইকোপ্রোটিন। তাহলে এই গ্লাইকোপ্রোটিন আমি কতদিন পড়িয়েছিলাম, যদি গ্লাইকোপ্রোটিনটা যদি ভাঙি তাহলে আমরা কি অংশ পাবো? গ্লাইকো, সাপোজ গ্লাইকো আর কি আসতেছে? প্রোটিন।
প্রোটিন তো আমার আলোচ্য বিষয় না। তাহলে এই গ্লাইকো মানে কি বলতো, আমি কি বলেছিলাম, রিলেটেড টু সুগার, অর্থাৎ কি বলতো, কার্বোহাইড্রেট। কি এটা পাবো আমরা, কার্বোহাইড্রেট অংশ পাবো। তাহলে এই কার্বোহাইড্রেট অংশ মানে কি বলতো, এই কার্বোহাইড্রেট অংশ মানে হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, ক্লিয়ার? অলিগোস্যাকারাইড মানে কি, এরকম কয়টা ছিল, 3 থেকে 10টা, কয়টা, 3 থেকে 10টা এরকম ছিল, তাই না? 3 থেকে 10টা মনোস্যাকারাইড ছিল। তাহলে এরকম যদি আমি মনে করো 50টা, এ কি করতেছে, এরকম 50 থেকে 60টা বা এরকম তোমার ইনফিনিটি এরকম করে গ্লাইকোপ্রোটিন মানে তোমার কি করতেছে, গ্রহণ করতেছে। তাহলে গ্লাইকোপ্রোটিনটা গ্রহণ করে সে গ্লাইকো অংশ আর প্রোটিন অংশকে আলাদা করে ফেলতেছে, অর্থাৎ কার্বোহাইড্রেট অংশ আলাদা করে ফেলতেছে। তার মানে যে কয়টা গ্লাইকোপ্রোটিন নিচ্ছে সেই কয়টা কি হচ্ছে বলো তো, অলিগোস্যাকারাইড তোমার আলাদা করে ফেলতেছে। এরপর আস্তে আস্তে পরে মনে করো আস্তে আরও একটা অলিগোস্যাকারাইড, তারপরে কি আরেকটা অলিগোস্যাকারাইড, তারপরে আরও একটা অলিগোস্যাকারাইড, অর্থাৎ আস্তে আস্তে করে সে গ্লাইকোপ্রোটিন গ্রহণ করবে আর অলিগোস্যাকারাইড আস্তে আস্তে করে কি এখানে জমা করতে থাকবে। তাহলে এরকম আমরা কি বলেছি, অনেকগুলো অলিগোস্যাকারাইড মিলে কি তৈরি করে বলো তো, পলিস্যাকারাইড তৈরি করে না? তাহলে এখান থেকে সে কি বের করে দিবে, পলিস্যাকারাইড বের করে দিল। তাহলে এই পলিস্যাকারাইড মানে কি, এই পলিস্যাকারাইড মানে হচ্ছে শর্করা। এই পলিস্যাকারাইড মানে কি, শর্করা। শর্করা মানে কার্বোহাইড্রেট। তার মানে একটু খেয়াল করে সবাই, সে গ্রহণ করতেছে এক ধরনের প্রোটিন, বাট বের করে দিচ্ছে কি, কার্বোহাইড্রেট। যার কারণে এই যে গোলজি বস্তুটাকে আমরা এখন কি বলবো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কেন? কারণ সে হচ্ছে এক ধরনের প্রোটিনকে গ্রহণ করে কি বের করে দিচ্ছে, কার্বোহাইড্রেট বের করে দিচ্ছে। যার কারণে এটাকে আমরা কি বলতেছি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো, আর যদি তোমরা বুঝে থাকো তাহলে এখনই লিখো, ওকে স্যার বুঝেছি। সাইমা আক্তার, ঠিক আছে। ওকে, নাজিয়া নাফিয়া বুঝতে পেরেছ? বাকি সবাই কি বুঝতে পেরেছ? তাহলে দেখো, গলজি বস্তু থেকে এই দুইটা কোশ্চেন কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে, যে গলজি বস্তুকে কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, আর হচ্ছে গলজি বস্তুকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এই দুইটা কিন্তু তোমাদের বাসার কাজ থাকবে, ঠিক আছে? অবশ্যই এবং অবশ্যই তোমরা এই দুইটা কোশ্চেন খুব সুন্দর করে লিখে আমাকে কিন্তু দেখাবে যে স্যার আপনি এই দুইটা কোশ্চেন দিয়েছিলেন, এই দুইটা কোশ্চেন আমি লিখেছি। এটা অবশ্যই তোমার বাসার কাজ থাকবে। তুমি যদি এই ক্লাসটা করো, তাই যেদিনই করো, আজকে হলেও তুমি এটা করবা, কালকে হলেও এটা মানে আমাকে দেখাবা। আর যদি এখান থেকে 1 বছর পরেও যদি তুমি ক্লাসটা করো, যে করতেছো এটা রেকর্ডেড থাকবে, যদি তুমি এই ক্লাসটা করো তাহলে এইটা অবশ্যই এবং অবশ্যই লিখে আমাকে দেখাবে। মনে থাকবে? ওকে। এরপরে আসো, আমরা এখন পড়বো হচ্ছে লাইসোজোম। লাইসোজোম থেকে যে কোশ্চেনগুলো আসে, লাইসোজোম থেকেও এরকম বড় কোশ্চেন আসে না, ছোট কোশ্চেন আছে। সেই ছোট কোশ্চেন দুইটা কি, যে অটোফ্যাগি বলতে কি বুঝো? 1 নাম্বার হচ্ছে অটোফ্যাগি বলতে কি বুঝো। তারপরে যে কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইসোজোমকে সুইসাইডাল স্কোয়াড বলা হয় কেন?
সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড বলা হয় কেন? ঠিক আছে, আরেকটা কোশ্চেন তোমরা লিখতে পারো, এটা আসে না বাট কয়েকটা বড় বড় কলেজে এটা দেয়, সেটা হচ্ছে লাইসোজোম সুস্থ কোষে কোনো ক্ষতি করে না কেন? লাইসোজোম থেকে এই তিনটা কোশ্চেন তোমাদের এইচএসসিতে খুবই ইম্পর্টেন্ট। এক, অটোফ্যাগি বলতে কি বুঝো? দুই, লাইসোজোমকে কেন সুইসাইডাল স্কোয়াড বলা হয়, এটাই মেনলি পরীক্ষায় আসে। আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় দিয়ে থাকে, সেটা হচ্ছে লাইসোজোম সুস্থ কোষে কোনো ক্ষতি করে না কেন? ঠিক আছে, এই তিনটা কোশ্চেন তোমাদের কিন্তু খুব লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা আগে লাইসোজোমটা আসলে কি আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। খেয়াল করো, লাইসোজোমটা আসলে কি? কোষের সাইটোপ্লাজমের ভিতরে একক পর্দা বিশিষ্ট, কোষের সাইটোপ্লাজমের ভেতর, একটা প্রকৃত কোষের সাইটোপ্লাজমের ভিতর একক পর্দা বিশিষ্ট যে অঙ্গাণুতে, ভালো করে খেয়াল করো, সংজ্ঞাটা কিন্তু লাগবে। ঠিক আছে, যদিও এইভাবে সংজ্ঞাটা আসে না, তারপরে যদি বাই চান্স এসে যায় যে প্রকৃত কোষের সাইটোপ্লাজমের অভ্যন্তরে একক পর্দা বিশিষ্ট যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম, তাহলে কি হাইড্রোলাইটিক এনজাইম থাকে, সেই অঙ্গাণুটাকে আমরা কি বলবো? লাইসোজোম। সেই অঙ্গাণুটাকে আমরা কি বলবো? লাইসোজোম। মনে থাকবে? তাহলে লাইসোজোমের সংজ্ঞাটা কি? যে একটি কোষ, একটি অবশ্যই প্রকৃত কোষ হতে হবে, আদি কোষে কিন্তু লাইসোজোম নাই। তাহলে কি বলতেছে? যে একটি প্রকৃত কোষের সাইটোপ্লাজমের অভ্যন্তরে একক পর্দা বিশিষ্ট যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, সেই অঙ্গাণুটাকে আমরা কি বলবো? লাইসোজোম। এখন লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে, যদি একটি কোষে মনে করো এটা পুরো একটা বড় একটা কোষ, এই যে মনে করো সাপোজ এই পুরো বোর্ডটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, পুরো বোর্ডটা একটা কোষ। এই বোর্ডে কি হচ্ছে? এই বোর্ডে মনে করো এই কোষের ভিতরে একটা মনে করো ব্যাকটেরিয়া চলে আসলো। ঠিক আছে, এই হচ্ছে সেই ব্যাকটেরিয়া, এই হচ্ছে সেই ব্যাকটেরিয়া। ঠিক আছে, এখন এ কি করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা ভক্ষণ করবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা একটু ভালো করে যদি তোমাকে জানতে হয়, তাহলে প্রতিরক্ষা অধ্যায়ে কামরুল ভাইয়া তোমাদের ফ্যাগোসাইটোসিসটা পড়িয়েছে। যারা পড়ো নাই বা ক্লাসটা দেখো নাই, তারা ক্লাসটা পিছনে যে দেখে আসতে পারো, যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খুবই সুন্দর করে কামরুল ভাই এটা দেখে দিয়েছেন, ডাক্তার কামরুল হাসান স্যার, তোমরা হাসান স্যার নামে চিনো। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করতেছে? এরকম করে দুইটা হাত এরকম করে বাড়াই দিচ্ছে, এরকম বাড়াই দিয়ে আস্তে আস্তে কি করতেছে বলো তো? এটাকে ভক্ষণ করে ফেলতেছে। ভক্ষণ করে যখন ফেলবে, এটা যখন ভিতরে নিয়ে আসবে, ভিতরে নিয়ে আসলে হাইড্রোলাইটিক এনজাইমটা কি করতেছে? এটাকে ধ্বংস করে দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে এর কাজ, নর্মাল কাজ। কি? যে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তাহলে এটা যদি কোষের ভিতরে কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু যদি প্রবেশ করে, লাইসোজোম প্রথমে তাকে কি হিসেবে ভক্ষণ করতেছে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তাকে ভক্ষণ করবে। ভক্ষণ করে তারপরে এর ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইম ছিল, সেই হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে এই ব্যাকটেরিয়াকে কি করবে? সে ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাগি, এখানে এই যে ফ্যাগি মানে হচ্ছে কি বলতো? ফ্যাগি মানে হচ্ছে ভক্ষণ।
ফ্যাগি মানে কি? ভক্ষণ। ঠিক আছে, তাহলে এটা আরেকটা বস্তুকে ভক্ষণ করে বলে এটাকে আমরা কি বলতেছি? হেটারোফ্যাগি। হেটারো মানে কি? অন্য একটা জিনিস, অর্থাৎ কোষের বাইরের কোনো কিছু যদি সে ভক্ষণ করে ফেলে তখন আমরা তাকে কি বলবো? হেটারোফ্যাগি। ঠিক আছে, এখন যদি এরকম হয়, কখনো যদি প্রচণ্ড পরিমাণে খাদ্যের অভাব দেখা দেয়, ভালো করে খেয়াল করো সবাই, প্রচণ্ড পরিমাণে কিসের অভাব দেখা দিল? খাদ্যের অভাব দেখা দিল বা অক্সিজেনের অভাব দেখা দিল। ভালো করে খেয়াল করো সবাই, যদি কখনো কোষে প্রচণ্ড পরিমাণে খাদ্যের অভাব দেখা দেয় বা অক্সিজেনের অভাব দেখা দেয়, তাহলে খাদ্যের অভাব যদি দেখা দেয় বা অক্সিজেনের অভাব যদি দেখা দেয়, তাহলে সেখানে কিসের পরিমাণ বেড়ে যায়? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। লাইসোজোমে প্রচুর পরিমাণে কি রয়েছে? পানি রয়েছে। সেখানে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিড তৈরি করলে H+ আর কি তৈরি করবে? কার্বনিক কার্বনের আয়ন তৈরি করে, তাহলে H+ আয়নটা বেড়ে গেল। আর তখন H+ আয়ন যেই বেড়ে যাবে সেমনি পিএইচটা কি হয়ে গেল? কমে গেল না? যখনই পিএইচটা কমে যাবে তখনই কি হবে? এই লাইসোজোমের প্রাচীরটা কি হবে? প্রাচীরটা ফেটে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে লাইসোজোমের প্রাচীরটা যখনই ফেটে যাবে, তাহলে এই যে হাইড্রোলাইটিক এনজাইমটা বাইরে বের হয়ে আসবে। বাইরে বের হয়ে এসে তাহলে দেখো আশেপাশে যত অঙ্গাণুগুলো ছিল সেই অঙ্গাণুগুলোকে সে কি করবে? ধ্বংস করে ফেলবে না? তাহলে এই যে অঙ্গাণুগুলোকে সে কি করে ফেললো? ধ্বংস করে ফেললো। তার মানে কি? নিজের কোষের অঙ্গাণুগুলোকে নিজেই সে কি করে ফেলতেছে? ধ্বংস করে ফেলতেছে। তাহলে নিজের জিনিস নিজেই, তাহলে নিজেরটাকে বলে আমরা কি বলতেছি বলো তো? অটো। আর ভক্ষণ করাটাকে আমরা কি বলতেছি? ফ্যাগি। সেই জন্য এটাকে আমরা কি বলতেছি? অটোফ্যাগি। বোঝা গেছে? তার মানে যে কোষে যখন তীব্র খাদ্যাভাব দেখা দিবে বা অক্সিজেনের অভাব দেখা দিবে, তখন কোষে কিসের পরিমাণ বেড়ে যাবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তখন কি হবে? সেটা পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। সেখান থেকে বাইকার্বনেট আয়ন আর H+ আয়ন বেড়ে যাবে কোষের ভিতরে, যার পরে তোমার কি হচ্ছে? পিএইচ কমে যাবে। যখনই পিএইচ কমে যাবে, এই যে তোমার ইয়াটা ছিদ্র হয়ে যাবে, কোষ লাইসোজোমের যে প্রাচীরটা ছিল সেই প্রাচীরটা ছিদ্র হয়ে যাবে। ফলে ভেতর থেকে তোমার কি হচ্ছে? হাইড্রোলাইটিক এনজাইম বাইরে চলে আসতেছে। আর বাইরে এসে যে অঙ্গাণুগুলো ছিল, অর্থাৎ তখন সে নিজের শত্রু মনে করবে, তখন এটাকে কি করলো? পুরোটাকেই সে কি করবে বলো তো? অঙ্গাণুগুলোকে নষ্ট করতে থাকবে। তাহলে এই যে নিজের অঙ্গাণুগুলোকে, নিজের কোষের অঙ্গাণুগুলোকে নষ্ট করতে থাকবে, এইটাকে অংশটাকে আমরা বলবো হচ্ছে অটোফ্যাগি। তাহলে কথা হচ্ছে, একটা এক্সট্রা জিনিস আমি একটু বলে রাখি, যে কিছু কিছু উপাদান রয়েছে যারা এই কোষ প্রাচীর মানে অর্থাৎ এই যে পর্দাটাকে তোমার কি করে রাখে? মজবুত করে রাখে। এদেরকে আমরা বলি হচ্ছে স্টাবিলাইজার। আর কিছু উপাদান আছে যারা এই পর্দাটাকে ছিঁড়ে ফেলতে সাহায্য করে বা মনে করো বিদীর্ণ করতে সাহায্য করে। এদেরকে আমরা বলি হচ্ছে ল্যাবিলাইজার। মনে থাকবে, এদেরকে আমরা কি বলবো? ল্যাবিলাইজার। ঠিক আছে, তাহলে তোমার যখন পিএইচ কমে যাবে, ল্যাবিলাইজারের পরিমাণ বেড়ে যাবে। ল্যাবিলাইজারের পরিমাণ বেড়ে গেলে প্রাচীর ভেদ করে বাইরে চলে আসবে, চলে এসে অঙ্গাণুগুলিকে নষ্ট করে ফেলবে। যদি এরকমও যদি না হয়, এ কি করবে? বাইরে থেকে, কোষের বাইরে সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে H+ আয়ন রয়েছে না? এই প্রচুর পরিমাণে H+ আয়ন বাইরে থেকে আমদানি করবে। যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি তোমার বাই চান্স কোনোভাবে যদি তোমার এরকম না হয়, মানে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে না যায়, সেক্ষেত্রে সে কী করে? বাইরে থেকে H+ আয়ন নিয়ে আসে। নিয়ে আসার সাথে সাথে পিএইচ এর মান কমে যায়। পিএইচ এর মান কমে গেলে ল্যাবিলাইজারটা বেড়ে গেল, সাথে সাথে কি করতেছে? এই যে প্রাচীর বিদীর্ণ হয়ে বাইরে বের হয়ে আসতেছে, এই হাইড্রোলাইটিক এনজাইম বিদীর্ণ হয়ে বাইরে এসে এই অঙ্গাণুগুলোকে সে কি করতেছে? নষ্ট করে ফেলতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? অটোফ্যাগি। ক্লিয়ার? এখন যদি আরো তীব্র যদি খাদ্যাভাব দেখা দেয় বা আরো যদি অক্সিজেনের অভাব দেখা দেয়, তাহলে আরো হাইড্রোলাইটিক এনজাইম বাইরে বের হয়ে আসবে না? আরো বের হয়ে আসতেছে। আগে তো অল্প অল্প করে বেরোচ্ছিল, অল্প একটু লিকেজ হয়েছিল, এবার আরো বেশি লিকেজ হবে।
তাহলে এখানে কি আরও বেশি যতগুলো অঙ্গাণু ছিল সেই অঙ্গাণুগুলোকে নষ্ট করে ফেলবে না? এরকম করে কোষের সকল অঙ্গাণু সে কী করতে থাকবে? নষ্ট করতে থাকবে। এখন কোষের সকল অঙ্গাণু যদি একসময় যদি নষ্ট হয়ে যায়, কোষটা কি আর বেঁচে থাকবে না? তাহলে কোষটাও একসময় কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যখন এইভাবে পুরো একটা কোষ নষ্ট হয়ে যাবে, তাহলে কি কোষটা কী হয়ে গেল? মারা গেল না? তাহলে এই যে মারা হয়, যদি কেউ মরে যায় হয় সুইসাইড অথবা কি বলো তো মার্ডার। এখন সুইসাইড মানে কি? নিজে নিজে যদি মরে যায়। তাহলে এটা খেয়াল করো সবাই, এই কোষটা কার দোষে মরছে? কোষটা কি লাইসোজোমের কারণে মরছে না? এই লাইসোজোমটা কার? নিজের। সেই জন্য এই যে লাইসোজোমের কারণে যে কোষটা মারা গেল, এই কারণে লাইসোজোমকে কি বলা হচ্ছে বলো তো? সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। মনে থাকবে? এখন আমাকে একটু জানাও যে তোমরা এই যে সুইসাইডাল স্কোয়াড কেন বলা হয় আর অটোফ্যাগি কাকে বলা হয় বা কেন বলা হয়, এটা তোমরা বুঝতে পারছো কিনা? সবাই একটু আমাকে এটা জানাও। সবাই একটু আমাকে জানাও যে তোমরা এটা বুঝছো কিনা। আবির বিশ্বাস ঠিক আছে, মাহফুজা মদিনা ঠিক আছে, ওকে তোমরা বুঝতে পারছো, এটা আমার খুব ভালো লাগতেছে। জান্নাতুল ফেরদৌস মিম ধন্যবাদ। দেখো তোমরা যে কমেন্ট করে যে জানাও জি স্যার বুঝছি, এটা আসলে আমার খুবই ভালো লাগে। তার কারণ হচ্ছে অনলাইনে যে আসলে বোঝানো যায় বা তোমরা যে বুঝতে পারো, এটাই আমার কাছে অনেক পাওয়া। যে না আমি অনলাইনে কাউকে বুঝাইতে পারতেছি, সরাসরি মাঝে মাঝে বুঝাইতে পারি না, সেখানে তোমরা অনলাইনে বুঝতে পারতেছো, এটা আসলে আমার কাছে অনেক। ক্লাস 9-এর অফলাইনে ক্লাস নেন না? ক্লাস 9-এর অফলাইন ক্লাস আপাতত নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সামনে অ্যাডমিশান। ও আচ্ছা, তো আমরা ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম ব্যাচে অফলাইনে ভর্তি নেওয়া শুরু করেছি। তোমরা যারা খুলনায় আছো এবং আমাদের ক্লাস ভালো লাগে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের অফলাইনে ফার্স্ট টাইম প্লাস সেকেন্ড টাইম দুটো একসাথেই আমরা ক্লাস নিব হচ্ছে 6 তারিখ থেকে, রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 10টা থেকে। ঠিক আছে, তোমরা যারা খুলনার ভিতরে আছো, আমরা ক্লাস নেব হচ্ছে আশিক ভাইয়া ক্লাস নেবে, হাসান স্যার ক্লাস নেবে, ফাহাদ ভাইয়া ক্লাস নেবে, আমি ক্লাস নিব, তারপর আরও আছে আমাদের আতিক ভাইয়া ক্লাস নেবে ঢাকা মেডিকেলের, তারপর হচ্ছে রাফি ভাইয়া ক্লাস নেবে, সলিমুল্লাহ মেডিকেলের রিয়াদুল ভাইয়া ক্লাস নেবে। তো যাই হোক, তোমরা যারা খুলনার ভিতরে আছো তাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, তাহলে আমাদের ফার্স্ট টাইম মেডিকেল ব্যাচ অথবা সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি হতে পারো। আর অবশ্যই তোমরা ফ্রি ক্লাস করে যাচাই ক্লাস করতে পারো। তোমাদের যদি মনে হয় যে না যে একটা যাচাই ক্লাস করে দেখি, অবশ্যই করার সুযোগ থাকবে, তোমরা অবশ্যই আমাদের জানাবে। 10টা থেকে কয়টা পর্যন্ত? 10টা থেকে 12টা পর্যন্ত, 2 ঘন্টা তো অবশ্যই ক্লাস নিতে হবে। তার প্রথম আধা ঘন্টা পরীক্ষা থাকবে, পরে 1.5 ঘন্টা ক্লাস হবে। ওকে, এরপরে আসো, আর নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে সুস্থ কোষে লাইসোজোম কেন কোনো ক্ষতি করতে পারে না? তার কারণ হচ্ছে যে দেখো, এই যে লাইসোজোমের মাথাটা কখন খারাপ হয়েছে বলো তো? যখন কি পিএইচ কমে গেছে। এখন যদি পিএইচের পরিমাণটা বা পিএইচটা যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে কি লাইসোজোম কোনো ক্ষতি করবে? তখন লাইসোজোম কি কোনো ক্ষতি করবে না। তাহলে একটা সুস্থ কোষে, ভালো করে খেয়াল করো সবাই, সুস্থ কোষ, তাহলে সুস্থ কোষের পিএইচটা থাকে একদম নর্মাল। তোমাদের বইতে দেওয়া আছে, হাসান স্যারের বইতে আমি দেখেছি, হাসান স্যারের বইতে দেওয়া আছে হচ্ছে 7। ঠিক আছে,
হ্যাঁ নিউট্রাল, তাহলে পিএইচ নিউট্রাল থাকে, নিউট্রাল মানে হচ্ছে কি 7, পিএইচ 7 থাকে, যার কারণে আলটিমেটলি এখানে পিএইচ যখন নর্মাল থাকবে তখন কি, পিএইচ যখন নর্মাল থাকবে তখন ল্যাবিলাইজার বাড়বে না, তখন আলটিমেটলি কি হচ্ছে, এই যে তোমার স্টেবিলাইজারের পরিমাণ বেড়ে যাবে, যখন স্টেবিলাইজারের পরিমাণ বেড়ে যাবে তখন প্রাচীর আর বিদীর্ণ হবে না, যখন প্রাচীর বিদীর্ণ হচ্ছে না তখন তার কোষের কোনো সমস্যা হচ্ছে না, যার কারণে সুস্থ কোষে কখনো লাইসোজোম কোনো ক্ষতি করতে পারে না। তাহলে মেইনলি ব্যাপারটা কি, লাইসোজোমের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কখন, যখন এর ভিতরে পিএইচের পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু সুস্থ কোষে পিএইচের পরিমাণটা থাকে নর্মাল, যার কারণে এটা কোনো ক্ষতি করতে পারে না। মনে থাকবে? তাহলে এটা সুন্দর করে লিখে নিয়ে আসবা। তাহলে তোমরা যারা ক্লাসটা করলে তারা অবশ্যই এবং অবশ্যই এই দুইটা জিনিস, তিনটা জিনিস তোমরা কিন্তু লিখে আমাকে দেখাবা, ঠিক আছে? তাহলে দেখো গলজি বস্তুর ওখানে কয়টা কোশ্চেন দিয়েছি, গলজি বস্তুর ওখানে 2টা কোশ্চেন দিয়েছি, আর এইখানে 3টা কোশ্চেন দিয়েছি, টোটাল 5টা কোশ্চেন। তোমরা যারা ক্লাস করতেছো, খুবই মুষ্টিমেয় কয়জন ক্লাস করতেছো, তোমরা যারা ক্লাস করতেছো তারা অবশ্যই এবং অবশ্যই এটা সুন্দর করে লিখে আমাকে দেখাবা, ঠিক আছে? সেটা যেদিনই হোক জাস্ট লিখে আমাকে দেখালেই আমি খুশি, ঠিক আছে? এরপরে আসো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা আমরা কি বলবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া। এখন এইখান থেকে 3টা কোশ্চেন আসে। এক, মাইটোকন্ড্রিয়া কে কোষের শক্তিঘর বলা হয় কেন? 2, মাইটোকন্ড্রিয়ার চিত্রসহ গঠন লিখো। 3, মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কেন? আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে। তোমাদের সাথে আমার কালকে ক্লাস আছে, আমি ভাবতেছি এটা কালকে ক্লাস নেওয়া যায় কিনা, করবো কালকে ক্লাস নেই। আজকে আসলে খুবই টায়ার্ড, স্কুলে অনেক ব্যস্ততার ভিতরে গেছে। তোমাদের সাথে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে কি যেন বলে ওটা, ক্লোরোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড নিয়ে আগামীকাল 8টার সময় দেখা হবে। আজকে খুব টায়ার্ড, আজকে ক্লাস নেওয়াটা সারাদিন ক্লাস নিয়েছি অন কাইন্ড অফ, তারপরে আরও কিছু ব্যস্ততা ছিল। এটা তোমাদের সাথে কালকে 8টার সময় দেখা হবে। আনটিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।